মার্কস এবং মার্কসবাদের সঙ্গে আমার সম্পর্কটা একটু কমপ্লিকেটেড এবং ইভলভিং, বা এটা পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে। সেই গল্প আজকে আমি করব না। আজ গল্প করব অন্য এক মার্কসকে নিয়ে, যার ব্যাপারে আমি নিজেও অনেকটাই বলতে পারেন অজ্ঞ ছিলাম। হ্যাঁ, মার্কসকে নিয়ে কথা বলবো, কিন্তু যে মার্কসকে আমরা সাধারণভাবে চিনি ইনি সেই মার্কস নন। একটা অন্য মার্কসকে নিয়ে আমাদের আজকে আলাপ, যিনি বিংশ শতাব্দীর পাঠ্যপুস্তকে নাই, সারা দুনিয়ার জনপ্রিয় মার্কসিস্ট লিটারেচারে নাই, বাম দলগুলোর ভাষণে এই মার্কসকে এখনও পাওয়া যায় না, ক্রিটিক্যাল মার্কসিস্ট পোস্ট মার্কসিস্ট লিটারেচারেও ছিলেন না এই মার্কস এতদিনও। এই মার্কস অসম্পূর্ণ ছিলেন এতদিন, বাদ পড়েছিল মার্কসের চিন্তার ভীষণ গুরুত্বপূর্ণ সব অংশ এতদিনের অপ্রকাশিত খসড়া চিঠিতে, নোটবুকের পাতায়, আধা কিংবা সম্পূর্ণ অনুবাদে। ধরা রয়েছে প্রৌঢ় মার্কসের জীবনচর্চায়, লেখায়, গবেষণায়, কিন্তু এতদিন আমাদের সামনে সেগুলা আসে নাই। সেই সব রিসোর্সকে ভিত্তি করে নতুন ভিন্ন এক মার্কসের সন্ধান পাবো আমরা, বলতে পারেন। এই সব রিসোর্স পেয়ে আমি বেশ এক্সাইটেড। বন্ধুরা, সামান্য বিশেষের আজকের এই বিশেষ পর্বে স্বাগতম। আমি অরূপ রাহি আছি আপনাদের সাথে। মার্কসিস্ট সমাজবিজ্ঞানী কেভিন বি অ্যান্ডারসনের সদ্য প্রকাশিত দ্য লেট মার্কস রেভলিউশনারি রোডস সেই মার্কসকে সামনে নিয়ে আসছে। বইটা, মানে এই যে আমার হাতে ধরা এই বইটা বের হয়েছে সেদিন মাত্র, এই 2025 সালে। 1869 থেকে 1883 মার্কসের বয়স তখন 50-এর শেষ থেকে মৃত্যু পর্যন্ত। এই সময়ের লেখাপত্র প্রায় চাপায় পড়েছিল। মেগা, মানে মার্কস এঙ্গেলসের একটা কালেকশন বলতে পারেন, সেইটার একটা নতুন ক্রিটিক্যাল এডিশন সামনে আসার আগ পর্যন্ত। আজকের আলাপ সেই প্রৌঢ় মার্কসের খোঁজ খবর নিয়ে, নতুন এক মার্কস, অন্যরকম এক মার্কসের আলাপ, তার চিন্তার জগতের খবর দেওয়ার কিছু আলাপ। দেখব কিভাবে তার চিন্তা পাল্টাইছে কমিউন নিয়ে, লিঙ্গ নিয়ে, উপনিবেশ নিয়ে, ইতিহাসের গতি নিয়ে, আর বিপ্লব কেমন কেমন হইতে পারে, কোথা থেকে আসতে পারে, সেই সব প্রশ্নে মার্কসের চিন্তা কিভাবে পাল্টাচ্ছে। আসেন দেখা যাক। মার্কসের পুরো জীবনের চিন্তা এবং সংগ্রামের, বা চিন্তা এবং সংগ্রাম একসঙ্গে, তিনটা পর্যায়ে আমরা চিন্তা করতে পারি, দেখতে পারি। তার লেখার মধ্যে সেটা পরিস্ফুট হয়। প্রথম পর্যায়ে 1848 ধরতে পারি আমরা, যখন মার্কসের বয়স মাত্র 30। কমিউনিস্ট ম্যানিফেস্টো প্রথম প্রকাশের কাল এটা। বিপ্লবের কেন্দ্র তখন তাদের কাছে, মানে মার্কস এবং এঙ্গেলস প্রমুখের কাছে, তৎকালীন কমিউনিস্ট পার্টির নেতাদের কাছে ইউরোপের শিল্প শ্রমিক। তাদের কাছে পুঁজিবাদ প্রগতিশীল, কারণ সে পুরনো কাঠামো ভাঙে। তাদের তখন ইতিহাস ব্যাখ্যা হইল, ইতিহাস একটাই পথ ধরে আগায়। প্রাক পুঁজিবাদী কাঠামো, কমিউন, ক্ল্যান, যৌথ জমি, এইগুলা ওরিয়েন্টাল ডেসপোটিজমের ভিত্তি, অগ্রগতির পথে বাধা হিসেবে চিন্তা করতেন তখনকার মার্কস। অন্তত কমিউনিস্ট ম্যানিফেস্টোর প্রথম প্রকাশ পর্যন্ত মার্কস এঙ্গেলসের চিন্তার মূল সুর এইটাই। কিন্তু এর পরেই পরিবর্তনের শুরু। 1860-70-এর দশক, মার্কসের বয়স 50-এর কাছাকাছি। আয়ারল্যান্ড ইংল্যান্ড সম্পর্ক নতুনভাবে বোঝার মধ্য দিয়ে বলা যায় বদল শুরু হলো মার্কসের চিন্তা। 1869 সালে এঙ্গেলসকে লিখলেন মার্কস, যখন মার্কসের বয়স 51। লিখলেন কি? For a long time I believed it would be possible to overthrow the Irish regime by English working class ascendancy. Deeper study has now convinced me of the opposite. The lever must be applied in Ireland. এঙ্গেলসকে লেখা চিঠি, 10 ডিসেম্বর 1869। বাংলায় বললে, অনেক দিন ধরে আমি ভাবতেছিলাম যে ইংরেজ শ্রমিক শ্রেণীর উত্থানেই আয়ারল্যান্ড মুক্ত হবে, কিন্তু আমার গভীর গবেষণা উল্টোটা বোঝাচ্ছে আমাকে। বলতেছে লিভারটা, মানে বিপ্লবের পরিবর্তনের লিভারটা আসতে হবে, লাগাইতে হবে আয়ারল্যান্ডের জমিনেই। মানে বিপ্লবের এপিসেন্টার বা কেন্দ্রভূমি তাহলে ঠিক
আগের অর্থের কেন্দ্র নয়, বরং প্রান্ত। প্রান্ত থেকেই হয়তো বিপ্লবের নতুন রকম জোয়ার বা ধাক্কা বা পরিবর্তনের সূচনা বিন্দু হতে পারে। আর ইংরেজ শ্রমিকদের আইরিশ বিদ্বেষ দেখে মার্কস বুঝতেছেন যে ঔপনিবেশিক বিভাজন শ্রমিক শ্রেণীর ভিতরেও ঢুকে গেছে বা ঢুকে আছে। তৃতীয় পর্যায়ে আমরা ধরতে পারি 1877 থেকে 83 পর্যন্ত সময়টায়। মার্কসের বয়স 59 থেকে তার মৃত্যু পর্যন্ত। এইটাই প্রৌঢ় মার্কসের চিন্তার বলা যেতে পারে একটা শিখর কাল। কমিউনাল কাঠামোকে এখন শুধু অবশেষ না, বিপ্লবের সম্ভাব্য ভিত্তি বিবেচনা করতেছেন কার্ল মার্কস এই পর্বে এসে। পুঁজিবাদ পার না হয়েও সরাসরি নতুন সাম্যবাদী কমিউনে যাওয়া সম্ভব এমন ভাবতেছেন এই সময়ের মার্কস। এইটা নিয়ে আমরা পরে আরও আলাপ করতেছি। তো এই যে মার্কস, এই মার্কসকে প্রচলিত মার্কসবাদীরা তো বাতিল করবেনই, সাধে তো আর মার্কস নিজেকে মার্কসবাদী ডাকতে নারাজ ছিলেন সবসময়ই। এর পরের অংশে আমরা আলাপ করব কমিউন, লিঙ্গ, উপনিবেশ এই সব বিষয়ে মার্কসের চিন্তার বদলের কিছুটা নমুনা তুলে ধরার মধ্য দিয়ে। 60-এর কোঠায় যখন মার্কস দক্ষিণ আমেরিকার আদিবাসী সমাজ, আলজেরিয়ার ক্ল্যান কাঠামো নিয়ে বিস্তর গবেষণা করতেছেন, নোট নিচ্ছেন, এই সময়ে মার্কস বলতেছেন এইগুলা প্রিমিটিভ অবশেষ নয়, বরং এগুলা নতুন সাম্যবাদী রূপান্তরের সম্ভাব্য ভিত্তি। আলজেরিয়ার ফরাসি নীতি প্রসঙ্গে মার্কস লিখতেছেন, ভূমি দখলের আইনি পরিকল্পনা ছিল আরবদের মাটি থেকে বিচ্ছিন্ন করে ক্ল্যান সংগঠনের অবশিষ্ট শক্তি ধ্বংস করা এবং এইভাবে বিদ্রোহের সম্ভাবনা মুছে ফেলা। এই নোটটা মার্কসের 1879 সালের। লিঙ্গ প্রশ্নেও প্রৌঢ় মার্কস এঙ্গেলসের থেকে আলাদা। এঙ্গেলসের অরিজিন অফ দ্য ফ্যামিলি যে বইটা, সেইখানে কিন্তু এঙ্গেলস বলতেছেন প্রাইভেট প্রপার্টি উঠে গেলেই, মানে ব্যক্তি মালিকানা ব্যবস্থার উচ্ছেদ হলেই পিতৃতন্ত্র উচ্ছেদ হয়ে যাবে। কিন্তু মার্কসের নোট সেটা কিন্তু বলতেছে না। নারীর ক্ষমতার নিজস্ব কাঠামোগত মাত্রা আছে বলে মার্কস মনে করতেছেন এখন। আলজেরিয়ার ক্ল্যানে নারীর ক্ষমতাই ছিল বিদ্রোহের শক্তি, সেটা ধ্বংস করাই ছিল ফরাসি ঔপনিবেশিক শক্তির লক্ষ্য। এটা মার্কসের পর্যবেক্ষণ। আর ইতিহাসের একটাই মাত্র পথ তত্ত্ব। বয়স 59 যখন মার্কসের, 1877 সালে একটা রুশ জার্নালের সম্পাদকের উদ্দেশ্যে লিখতেছেন মার্কস কিছুটা বিরক্ত হয়েই যে one will never arrive at understanding by employing the all-purpose formula of general historico-philosophical theory whose supreme virtue consists in being super-historical. বাংলায় বললে এই 1877 সালের চিঠিটা যদি বাংলায় বলি, সর্বজনীন সুপার ঐতিহাসিক ফর্মুলা ব্যবহার করে কখনো সত্য বোঝা যাবে না ইতিহাস পাল্টানোর ব্যাপারে। এই যে মার্কস তার নিজের অর্থোডক্স পাঠকদের বিরুদ্ধেই কিন্তু দাঁড়াচ্ছেন এই মার্কস। এইবার আসি রাশিয়া প্রসঙ্গে এবং রাশিয়ায় বিপ্লব প্রসঙ্গে মার্কসের চিন্তার যে গতি প্রকৃতি তার কিছু নমুনা দেখতে আমরা কিছু সাক্ষী প্রমাণ হাজির করব। এইটা বলা যায় মার্কসীয় রাজনীতির একটা বড় বিতর্ক। মার্কসিস্ট পরিভাষায় এটাকে বলা হয় বিপ্লবের স্তর বিষয়ক বিতর্ক। 1881 সালের ফেব্রুয়ারি মাস, মার্কসের বয়স তখন 62। ভেরা জাসুলিচ নামের রুশ বিপ্লবী, যিনি প্রথম দিকে পপুলিস্ট ছিলেন, পরে তিনি রাশিয়ার প্রথম মার্কসবাদী দলের সদস্য হন, চিঠি লিখতেছেন মার্কসকে। জাসুলিচের প্রশ্ন হল, রুশ গ্রামীণ কমিউন, যাকে রুশ ভাষায় অবসিনা বলা হয়, সেটা দুর্বল হয়ে পড়লেও এখনো বিদ্যমান যেটা আছে সেটা কি সমাজতান্ত্রিক পথে যাইতে পারবে? কারণ কিছু মানুষ বলতেছে, মার্কস নিজেই আগের জীবনেও যেরকম বলছেন, যে প্রতিটা দেশকেই পুঁজিবাদের সব পর্যায়ে পার হয়ে সমাজতন্ত্রের সাম্যবাদে পৌঁছাতে হবে। জাসুলিচ লিখতেছেন, এইটা রুশ সমাজতন্ত্রীদের কাছে জীবন মৃত্যুর প্রশ্ন। গোটা রাজনৈতিক কৌশল এই উত্তরের উপরে নির্ভরশীল। 62 বছরের অসুস্থ মার্কস 4টা দীর্ঘ চিঠির খসড়া তখন লিখছিলেন। তারপর পাঠাইলেন
সংক্ষিপ্ত একটা উত্তর 8 মার্চ 1881 সালের এই চিঠি। The analysis provided in Capital provided no reasons either for or against the vitality of the Russian commune, but the special study I have made of it, including a search for original source material, has convinced me that the commune is the fulcrum for social regeneration in Russia. মার্কসের চিঠি 8 মার্চ 1881। বাংলা যদি এটুকু বলি, ক্যাপিটালের বিশ্লেষণ রুশ কমিউনের পক্ষে বা বিপক্ষে কোনো যুক্তি দেয় না, কিন্তু আমার বিশেষ গবেষণা আমাকে নিশ্চিত করতেছে কমিউনই রাশিয়ার সামাজিক পুনর্জাগরণের কেন্দ্রবিন্দু। অপ্রকাশিত খসড়াগুলি আরও অনেক বেশি কথা বলছে মার্কসের এই চিন্তাভাবনার বদল সম্পর্কে। মার্কস যেমন বলতেছিলেন ঐতিহাসিক অনিবার্যতা প্রসঙ্গে যে পশ্চিম ইউরোপে বিপ্লবের ক্ষেত্রে যে অনিবার্যতার প্রশ্ন আসছে, এই ঐতিহাসিক ব্যাপারটা, এই প্রক্রিয়ার ঐতিহাসিক অনিবার্যতা স্পষ্টভাবে কেবল পশ্চিম ইউরোপের দেশগুলোর জন্যেই সীমাবদ্ধ। এবং তারপর মার্কস বলতেছেন রুশ কমিউনের অনন্য অবস্থানের কথা। মার্কসের কথায় যদি বলি, ইউরোপে একমাত্র এটাই বিশাল সাম্রাজ্যে গ্রামীণ জীবনের প্রধান জৈব রূপ বা অর্গ্যানিক রূপ। এটা পুঁজিবাদের ইতিবাচক অর্জন নিতে পারে তার ভয়াবহ পরিণতি না ভোগ করেই। আর ভবিষ্যৎ কি নির্ধারিত একেবারেই, যেটাকে আমরা বলতে পারি ইনএভিটেবিলিটি। মার্কস বলতেছেন সব কিছু নির্ভর করে এটা যে ঐতিহাসিক প্রেক্ষাপটে আছে তার উপর। এটা 1881 সালের মার্কসের কথা। তিনি বলতেছেন দুটো সম্ভাবনাই আগে থেকেই খোলা থাকে ইতিহাসের মধ্যে। এবং মার্কস কি তীক্ষ্ণ একটা পর্যবেক্ষণ করতেছেন, একটা রাজনৈতিক কথা, রাজনৈতিক লাইন তিনি বলতেছেন এইভাবে, সেটা যে টু সেভ রাশিয়ান কমিউন দেয়ার মাস্ট বি আ রাশিয়ান রেভলিউশন। মার্কস রাশিয়ার কমিউনকে রক্ষা করার কথাই বলতেছেন এবং সেটা বলতেছেন যে এর জন্যেই একটা বিপ্লব লাগবে রাশিয়াতে। বলতেছেন রুশ কমিউনকে বাঁচাইতে হলে রুশ বিপ্লব লাগবেই। এই খসড়াগুলি কিন্তু 1924 সাল পর্যন্ত প্রকাশিতই হয় নাই, ফলে এ যাবৎ আমরা এই সব লেখা মার্কসের পাই নাই। এ এক ভিন্ন মার্কস, যাকে প্রচলিত বামপন্থা চেনে না, যাকে প্রচলিত এবং জনপ্রিয় মার্কসিস্ট লেখাপত্রে পাওয়া যায় না। এইবার আসি খোদ কমিউনিস্ট ম্যানিফেস্টোতেও মার্কস পরিবর্তন আনছিলেন ভূমিকার অংশেও, সেইটার খবর দিতে। 1882 সালে কমিউনিস্ট ম্যানিফেস্টোর রুশ সংস্করণ লিখলেন মার্কস এবং এঙ্গেলস। মার্কসের বয়স তখন 63, মৃত্যুর মাত্র 1 বছর আগে, এবং এটাই তার শেষ অপ্রকাশিত রাজনৈতিক বক্তব্য। মার্কস লিখতেছেন, Now the question is, can the Russian Ovchina, though greatly undermined, yet a form of primeval common ownership of land, pass directly to the higher form of communist common ownership? Or, on the contrary, must it first pass through the same process of dissolution such as constitutes the historical evolution of the West? এইটা কমিউনিস্ট ম্যানিফেস্টোর রুশ সংস্করণের ভূমিকায় লিখতেছেন মার্কস 21 জানুয়ারি 1882 সালে। মার্কসের এই উদ্ধৃতির যদি বাংলায় বলি, রাশিয়ায় একদিকে দ্রুত বিকশিত পুঁজিবাদ, প্রতারণা এবং বুর্জুয়া সম্পত্তি, অন্যদিকে অর্ধেকেরও বেশি জমি কৃষকের যৌথ মালিকানায়। প্রশ্ন হইল, রুশ অবসিনা বা গ্রামীণ কমিউন কি সরাসরি কমিউনিস্ট যৌথ মালিকানার উচ্চতর রূপে যেতে পারে, নাকি পশ্চিমের মতো একই ভাঙনের পথ তাকে পার হইতে হবে? মার্কস কি উত্তর দিচ্ছেন দেখেন। মার্কস বলতেছেন, ইফ দ্য রাশিয়ান রেভলিউশন becomes the signal for a proletarian revolution in the West, so that both complement each other, the present Russian common ownership of land may serve as the starting point for a communist development. বাংলায় বললে, রুশ বিপ্লব যদি পশ্চিমের শ্রমিক বিপ্লবের সংকেত হয় এবং দুইটা একে অন্যকে সম্পূরণ করে, তাইলে রাশিয়ার কমিউনাল ভূমি মালিকানায় বা যৌথ ভূমি মালিকানায় কমিউনিস্ট বিকাশের
সূচনা বিন্দু হইতে পারে। ভাবেন তো, এইটা কমিউনিস্ট ম্যানিফেস্টোতে লেখা হয়েছে 1848-এর সেই একই দলিলের, মানে কমিউনিস্ট ম্যানিফেস্টোর 1882 সালের সংস্করণে 63 বছরের মার্কস বলতেছেন রাশিয়ার কমিউনাল কাঠামো পুঁজিবাদ পার না হইয়াই সরাসরি কমিউনিজমে যাইতে পারে। 1848-এ মার্কস চাইতেন পুঁজিবাদ সর্বত্র ছড়ায় পড়ুক, প্রাক পুঁজিবাদী কাঠামো ভেঙে দিক। অন্তত তার লেখালেখির প্রথম দিকের আশা আকাঙ্ক্ষা বা চিন্তার ধরনটা, চাওয়ার ধরনটা সেরকমই। কিন্তু এখন এই প্রৌঢ় মার্কস বলতেছেন সেই প্রাক পুঁজিবাদী কাঠামোর ভেতরেই বিপ্লবী আন্দোলনের ভিত্তি থাকতে পারে। এবং এটা শুধু রাশিয়ার ব্যতিক্রম ব্যাপার নয়, ভারত, উত্তর আফ্রিকা, ল্যাটিন আমেরিকার আদিবাসী সমাজেও প্রৌঢ় মার্কস এই একই রকম সম্ভাবনা দেখতেছেন। এই মার্কসকে আমরা কয়জন চিনতাম আগে? এই মার্কস কি প্রচলিত মার্কসবাদের কোনো মার্কস? মার্কসের ব্যাপারে বেশ কিছু অভিযোগ আসতো পোস্ট কলোনিয়াল বা উত্তর উপনিবেশিক এবং পোস্ট মডার্নিস্ট চিন্তকদের জায়গা থেকে, যেমন ইতিহাসের এক রৈখিকতা, লিঙ্গ প্রশ্ন, উপনিবেশ প্রশ্ন এবং বর্ণবাদের প্রশ্ন। মার্কসের প্রথম জীবনের লেখালেখি আলাপ আলোচনার ভিত্তিতেই মূলত উঠছিল সেসব প্রশ্ন। যেমন ফ্রান্স ফানো বলছিলেন, উপনিবেশিত বাস্তবতা বা উপনিবেশিত সমাজের বাস্তবতা সেকালের মার্কসবাদে, পশ্চিমা মার্কসবাদে বা ইউরোসেন্ট্রিক ইউরোপিয়ান মার্কসবাদে উপেক্ষিত ছিল। সেড্রিক রবিনসনের ব্ল্যাক মার্কসিজম তেমনি পশ্চিমা মার্কসিজমে যে বর্ণবাদ প্রশ্ন ডিল করা হয় নাই বা আলোচনার মধ্যে নেওয়া হয় নাই, ফ্রেমওয়ার্কের মধ্যে নেওয়া হয় নাই, সেইটার প্রসঙ্গ তুলছেন। কেভিন অ্যান্ডারসন এই অভিযোগগুলি খারিজ করেন না এই বইতে, কিন্তু তার হাজির করা যে মার্কস আমরা পাচ্ছি, সেই মার্কসের লেখালেখি, চিন্তা এই অভিযোগগুলোকে কমপ্লিকেট করে, মানে অভিযোগগুলোকে আমলে নিয়ে আরও নতুন প্রশ্নের মুখে ফেলে দেয় নতুন এই মার্কস। কারণ এই শেষ জীবনের মার্কস উপনিবেশকে কেন্দ্রীয় সমস্যা বানাইছেন, কৃষক এবং কমিউনকে বিপ্লবের সম্ভাব্য বাহক বলছেন। ইতিহাসের একটা গতিরেখা থাকবে, একটা লিনিয়ার সরলরেখিক প্রগতির রাস্তা থাকবে ইতিহাসের মধ্যে। এই যে পথের ধারণা, এই যে টেলিওলজি, এই যে সময়রেখার ধারণা, এইটাকে মার্কস নিজে শেষ বয়সে এসে প্রৌঢ় মার্কস বাতিল করতেছেন নিজের লেখা এবং চিন্তা দিয়েই। অন্যদিকে বি উপনিবেশী বা ডিকলোনিয়াল ধারার বড় প্রশ্ন তবু থাকে, সেটা হচ্ছে ইউরোপীয় এপিস্টেমিক বা জ্ঞানতাত্ত্বিক কাঠামোর ভেতর থেকেই কি মুক্তি সম্ভব বা মুক্তি আসতে হবে? উত্তরটা আসলে খোলা, এবং সেই উত্তর খুঁজতে নতুন এই মার্কস আমাদের সঙ্গী হইতে পারেন। এই মার্কস ঔপনিবেশিক বর্ণবাদী জ্ঞান কাঠামোর দ্বন্দ্ববাদী প্রগতিবাদী মার্কস নন পুরোটা। খোদ দ্বন্দ্বতত্ত্বকেই বি উপনিবেশায়নের জন্যে কিছু চিন্তা সূত্র দিয়ে গেলেন বরং মার্কস নিজেই তার প্রৌঢ় বয়সের চিন্তা ভাবনা দিয়ে। আমি যে সাম্যবাদী আন্দোলনেরও বি উপনিবেশনের আলাপ শুরু করছি গত বেশ কিছুদিন হইল, তারও অনুপ্রেরণা খোদ কার্ল মার্কসের এইসব চিন্তা ভাবনা। আলাপটা আজকের মতো শেষ করে আনি। আজকে সারা দুনিয়ায় জলবায়ু সংকট, আদিবাসী উচ্ছেদ, ভূমির অধিকারের আন্দোলন, সাম্রাজ্যবাদী ওয়ার অ্যান্ড টেরর, নানান নাম এবং উছিলা এবং কারণে যুদ্ধ, দক্ষিণ গোলার্ধে বিরাট অংশে কৃষক আন্দোলন, পরিবেশ দূষণ, মানুষের নানামুখী জুলুমের শিকার হওয়ার বিরুদ্ধে মুক্তির আন্দোলন সংগ্রাম, দুনিয়া জুড়ে প্ল্যাটফর্ম ক্যাপিটালিজম, প্রিক্যারিয়েট মানুষ, উত্তর উপনিবেশী পুঁজিবাদে ইনফর্মাল ইকোনমি আর নিড ইকোনমির কোনো মতে বেঁচে থাকা মানুষ, রাজনীতিতে পরিচয় ফ্যাসিবাদ। এই সময়ে দাঁড়ায় বিপ্লব কেবল ইউরোপের কারখানা থেকে আসবে এই মার্কস অচল তো বটেই, সেই অচল মার্কসে পড়ে থাকার লোক মার্কস নিজেই নন। অ্যান্ডারসন এই বইতে যে মার্কসকে আমাদের সামনে হাজির করলেন, তিনি অন্য রকম এক মার্কস। এই মার্কস বলতেছেন বিপ্লবের রাস্তা অনেক। এই মার্কস বলতেছেন বিপ্লবের চালিকা শক্তি থাকতে পারে প্রান্তে। এই মার্কস বলতেছেন কমিউনাল কাঠামো বা সম্পত্তির যৌথ মালিকানার যে ধরন সেইটা এবং আদিবাসী জীবনযাপন, কৃষক সমাজ, এ সবগুলি পিছিয়ে পড়া কোনো বিষয় নয় ইতিহাসের মধ্যে মানুষের, বরং এগুলি নিজেই সামনে নতুন সাম্যবাদী জীবন
জগৎ ব্যবস্থা গড়ে তোলার ইঙ্গিত হিসেবে, শক্তি হিসেবে, সম্পদ হিসেবে কাজ করতে পারে। 1880 সালে মার্কসের বয়স যখন 62, সাংবাদিক জন সুইনটন জিজ্ঞেস করতেছিলেন মার্কসকে সব কিছুর মূলে কি। মার্কস তখন মাত্র একটা শব্দ বলছিলেন, স্ট্রাগল, সংগ্রাম। প্রৌঢ় মার্কস শুধু সংগ্রামের গুরুত্ব বলেন নাই, শেষ জীবনে তিনি সংগ্রামের লোকেশন বা স্থান এবং বাহক বা কর্তা সত্তাও বদলে ফেলছিলেন। এক অনন্য সাধারণ মার্কস, যিনি নশ্বর, যিনি পরিবর্তনশীল, মানবিক সীমাবদ্ধতা এবং সম্ভাবনার মার্কস, সৃষ্টিশীল, সংবেদনশীল, প্রজ্ঞাবান এক মানুষ যিনি শিখতে থাকেন। দাঁড়ান বলি এই মার্কস শেষ জীবনে নানান এথনোগ্রাফিক স্টাডি নতুন করে করতেছেন খালি না, রাশিয়ার সমাজকে ভালো করে বোঝার জন্যে রুশ ভাষা শেখা শুরু করতেছেন মার্কস 1869 সালে, যখন তার বয়স 51। নিজের সীমাবদ্ধতা স্বীকার করতে সাহসী কার্ল মার্কস নিজের সীমাবদ্ধতা উৎরাতে সাধনা করেন, নতুন প্রজ্ঞায় পৌঁছান মানুষের সামষ্টিক মুক্তির সংগ্রামের জায়গা থেকে। সারা জীবনের সাধনা তার এটাই। অসাধারণ এক মানবিক সৌন্দর্যের মানুষ কার্ল মার্কস। এই মানুষকে আপনি ভালো না বেসে পারবেন? কেভিন অ্যান্ডারসনকে ধন্যবাদ এই নতুন মার্কসকে চিনতে, তার বইয়ের মাধ্যমে আমাদেরকে সাহায্য করার জন্যে। ভালো থাকবেন, দেখা হবে আরেক পর্বে।